চ্যাপ্টার 297 দ্য ফুল মুনস রেভিংস। ক্লাইন মোরেত্তি মাত্রই তার ডাবল ব্রেস্টেড ফ্রক কোটটা গায়ে চড়িয়েছে। তারপর তার হাফ টপ হ্যাটটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে শুরু করল। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক অদ্ভুত মায়াবী প্রার্থনার সুর। কে হতে পারে? ক্লাইন সামান্য ভ্রু কুঁচকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল, কিন্তু সে শুধু এটুকু বুঝতে পারল যে প্রার্থনাটা কোনো এক নারীর, আর তার গলার স্বরটা থেমে থেমে আসছিল, যেন সে প্রচণ্ড কোনো ব্যথায় কষ্ট পাচ্ছে। যেহেতু তার হাতে এই মুহূর্তে খুব জরুরি কোনো কাজ নেই, তাই সদ্য ম্যাজিশিয়ান হিসেবে প্রমোশন পাওয়া ক্লাইন তার হাফ টপ হ্যাটটা অবলীলায় কোট র্যাকের দিকে ছুঁড়ে মারল। হ্যাটটা একদম নিখুঁতভাবে র্যাকের ওপর গিয়ে পড়ল। তারপর সে তার শোবার ঘরে ফিরে এল। ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হেঁটে সে সেই জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদে প্রবেশ করল। এবার সে কোনো মায়াবী তারাকে গাঢ় লাল আলো ছড়িয়ে বড় বা ছোট হতে দেখল না। তার বদলে সেই প্রাচীন দাগ ধরা ব্রোঞ্জ টেবিলের একেবারে শেষ প্রান্তে একটা পরিষ্কার আলোর 6টা ঢেউ খেলছিল। আলোটা ছড়াচ্ছিল ঠিক দ্য ফুলের আসনের পাশ থেকেই। এটা তো ট্যাট ক্লাবের বাইরের কারও প্রার্থনা মনে হচ্ছে। এটা কি শিও দেরেচা, নাকি সেই কোঁকড়ানো বাদামি চুলের মহিলা? নিজের আসনে বসতে বসতে ক্লাইন মনে মনে আন্দাজ করার চেষ্টা করল। যেহেতু সে আগেই তার বেনামি অ্যাকাউন্টটা খালি করে ফেলেছে, তাই কেউ তার সম্পদ চুরি করার চেষ্টা করছে এমন কোনো সন্দেহ তার মনে এল না। চেয়ারে হেলান দিয়ে ক্লাইন তার বাম হাত দিয়ে ইশারা করল। তারপর নিজের আধ্যাত্মিক শক্তিকে ছড়িয়ে দিয়ে সেই ঢেউ খেলানো আলোটাকে স্পর্শ করল। মুহূর্তের মাঝেই তার চারপাশের দৃশ্যটা বদলে গেল। সে দেখতে পেল একটা উল্টে থাকা কফি টেবিল আর একটা বাঁকা হয়ে থাকা সোফা। মেঝের চারদিকে বই আর কাগজপত্র ছড়ানো ছিটানো, আর সেখানে বাদামি চুলের এক মহিলা ব্যথায় ছটফট করছে। ঠিক তখনই ক্লাইন তার প্রার্থনাগুলো শুনতে পেল। দ্য ফুল, যিনি এই যুগের নন, ধূসর কুয়াশার ওপরের রহস্যময় অধিপতি, হলুদ আর কালোর রাজা, যিনি সৌভাগ্য নিয়ন্ত্রণ করেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দেখে তো মনে হচ্ছে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তার চুলগুলো চোখে পড়ার মতো দ্রুত গতিতে বড় হচ্ছে, আর তার চামড়ার ওপর একটা অশুভ সাদা আলোর স্তর তৈরি হয়েছে। আমি তাকে কিভাবে বাঁচাব? ক্লাইন কয়েক সেকেন্ড ধরে মনোযোগ দিয়ে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করল। তারপর একটু বিভ্রান্ত হয়েই সে নিজের মনে বিড়বিড় করল। ঠিক এই মুহূর্তেই সে মহিলার যন্ত্রণাকাতর প্রার্থনার মাঝে একটা ক্ষীণ, মায়াবী আর অস্পষ্ট প্রলাপের শব্দ টের পেল। হ্যাঁ, একটা প্রলাপ। এই প্রলাপগুলো সেই শব্দগুলোর মতোই ছিল যা সে ধূসর কুয়াশার ওপরে ওঠার আগে শুনেছিল, কিন্তু এই শব্দগুলোর মাঝে কোনো পাগলামি বা অশুভ ব্যাপার ছিল না। এমনকি এর ভেতরে কোনো স্পষ্ট আক্রোশও ছিল না। মনে হচ্ছে এই প্রলাপ শোনার কারণেই ভদ্রমহিলা প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। যদি তিনি এই শব্দগুলো শোনা বন্ধ করে দেন, তাহলে কি তিনি শান্ত হতে পারবেন এবং তার অবস্থার উন্নতি হবে? এই কথা ভাবতে ভাবতে ক্লাইন সেই ঢেউ খেলানো আলোর বৃত্তের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। এরপর সে নিজের শরীর থেকে আধ্যাত্মিক শক্তিকে প্রবল বেগে বেরিয়ে আসতে দিল, যার ফলে একটা দৃঢ় এবং রহস্যময় সংযোগ তৈরি হল। ম্যাজিশিয়ান হিসেবে প্রমোশন পাওয়ার পর তার আধ্যাত্মিক শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল, আর সেই সাথে এই কাজের জন্য যে চাপটা পড়ত সেটাও অনেক কমে গিয়েছিল। ফোর্সওয়ালের মনে হল তার মাথাটা যেন একেবারে গুলিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল তার চিন্তাগুলো যেন ফুটন্ত জলের মতো টকবক করে ফুটছে। সেগুলো যেন তার মাথার শেকল ভেঙে বেরিয়ে আসার জন্য ক্রমাগত বুদবুদ তুলছে। আমি কি মারা যাচ্ছি? আমি মরতে চাই না, আমি কোনো দানব হতে চাই না। সে যখন মনে মনে এই হতাশাজনক কথাগুলো ভাবছিল, ঠিক তখনই একটা জলোচ্ছ্বাসের মতো ব্যথা তার সারা শরীরে আছড়ে পড়ল। হঠাৎ করেই সে পুরোপুরি সজাগ হয়ে উঠল। যে ব্যথা, বিরক্তি, পাগলামি আর হতাশা সে তার হাড়ের ভেতর পর্যন্ত অনুভব করছিল, সেগুলো যেন আর নেই। মনে হল যেন ওগুলো শুধু একটা বিভ্রম ছিল। আমি কি আজকে এত তাড়াতাড়ি এই কষ্টটা পার করে ফেললাম? ব্লাড মুনের সময় কি এটা আরও বেশি সময় ধরে চলার কথা নয়? হতভম্ব হয়ে ফোর্স তার চোখ খুলল, যা সে অবচেতনভাবেই বন্ধ করে রেখেছিল। সে দেখতে পেল তার পায়ের নিচে এক অনন্ত ধূসর সাদা কুয়াশা, আর তার সামনে একটা প্রাচীন দাগ ধরা ব্রোঞ্জ টেবিল। এটা কোন জায়গা? অবাক হয়ে সে চারদিকে তাকাল। সে দেখতে পেল অনেকগুলো আকাশছোঁয়া পাথরের স্তম্ভ, আর সেই পাথরের স্তম্ভগুলোর ওপর ভর করে দাঁড়িয়ে আছে একটা বিশাল রাজপ্রাসাদ। তারপর লম্বা ব্রোঞ্জ টেবিলের একেবারে শেষ প্রান্তে সে এক রহস্যময় মূর্তিকে দেখতে পেল, যিনি ঘন ধূসর কুয়াশায় ঢাকা ছিলেন আর ওপর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বলে মনে হল। জায়গাটা আসলে কি? উনি কে? ফোর্স সতর্ক হয়ে উঠল এবং মনে মনে প্রশ্ন করতে লাগল। তারপর তার মনে পড়ল একটু আগে সে ঠিক কি করেছে। প্রচণ্ড ব্যথার কারণে সে একটা রহস্যময় মন্ত্র উচ্চারণ করেছিল, যে মন্ত্রটা শিও দেরেচা হিস্ট্রি অব দ্য লোয়েন কিংডমস অ্যারিস্টোক্রেসি বই থেকে খুঁজে পেয়েছিল। আর মন্ত্রটা কোনো অশুভ ঈশ্বরের উদ্দেশ্যে বলা হতো বলে সন্দেহ করা হয়। না, শুধু অশুভ আত্মাই নয়,
উনি আসলেই আমাকে সাময়িকভাবে সেই ভয়ঙ্কর প্রলাপগুলোর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য করেছেন। এমনকি উনি আমাকে এই অদ্ভুত জগতেও টেনে এনেছেন। এটা ফোর্স তার মনের ভেতরের ভয়টাকে চেপে রেখে অর্ধেকটা উঠে দাঁড়াল এবং মাথা নত করে সম্মান জানাল। আমি কি জানতে পারি আপনি কে? ঠিক সেই মুহূর্তে তার সেই মন্ত্রের কথাগুলো মনে পড়ে গেল, আর সে হুট করে বলে উঠল, আপনি হলেন দ্য ফুল, মানে মিস্টার ফুল। আপনিই কি মহামান্য দ্য ফুল? ক্লাইন হাসল, সামান্য মাথা নেড়ে বলল, আমাকে শুধু মিস্টার ফুল বলে ডাকলেই চলবে। কথা বলতে বলতে সে খেয়াল করল ফোর্স যে চেয়ারটায় বসে আছে তার পেছনের দিকটায় জলজলে তারা দিয়ে তৈরি হওয়া প্রতীক আর রহস্যময় নকশাগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে। মাত্র 1 কি 2 সেকেন্ডের মধ্যেই ঘরটার ভেতরটা স্তরে স্তরে অনেকগুলো দরজা দিয়ে ঢেকে গেল। সেখানে একই রকমের অসংখ্য মায়াবী দরজা তৈরি হয়ে গেল। দরজা প্রতীকটা দেখামাত্রই ক্লাইন সেটাকে রোজেল গুস্তাভের ডায়েরিতে উল্লেখ করা মিস্টার ডোরের সাথে মিলিয়ে ফেলল। পূর্ণিমার সময় ওই ব্যক্তি বাস্তব জগতের কাছাকাছি চলে আসত আর সাহায্যের জন্য চিৎকার করত। এই প্রলাপগুলোর সাথে কি মিস্টার ডোরের কোনো সম্পর্ক আছে? আজ রাতে ব্লাড মুন, যেটা পূর্ণিমারই একটা শক্তিশালী রূপ, এই মহিলা একটা দরজার সাথে মিলে যাচ্ছে। আর মিস শিও দেরেচার আসনের পেছনের প্রতীকটা সোয়ার্ড অব জাজমেন্টের মতো। ক্লাইন খুব সূক্ষ্মভাবে মাথা নাড়ল, যা সহজে বোঝার উপায় নেই। এর মাধ্যমে সে নিশ্চিত হল যে একবার একটা স্থায়ী সংযোগ তৈরি হলে এবং অপর প্রান্তের মানুষটি যদি একজন বিয়ন্ডার হয়, তবে আসনের পেছনের প্রতীকটা তাদের বাস্তব পরিস্থিতি অনুযায়ী বদলে যাবে। এর জন্য তাদেরকে ট্যাট ক্লাবে যোগ দিতে হবে বা নির্দিষ্ট সময় পরপর ধূসর কুয়াশার উপরের এই রহস্যময় জায়গাতেও আসতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই মুহূর্তে ফোর্সের বুকের ভেতর বিস্ময়ের ঢেউ আছড়ে পড়ল। দ্য ফুল, ইনি আসলেই দ্য ফুল। এই সম্মানসূচক নামটা সত্যিই কোনো এক শক্তিশালী সত্তার দিকেই ইঙ্গিত করে। উনি কি চান? উনি কি আমার আত্মার সাথে কোনো চুক্তি করতে চাইবেন? হাঁ, অন্তত সেই প্রলাপগুলোর কারণে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার চেয়ে তো এটা ভালো। আমার মনে হয় আমি কোনো মতে নিজের জীবনটা ফিরে পেয়েছি। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, সেটা বোনাস হিসেবেই ধরে নেব। সে যখন তার চিন্তায় ডুবেছিল, হঠাৎ করেই সে মিস্টার ফুলকে হাসি মুখে জিজ্ঞেস করতে শুনল, তুমি কি প্রতি পূর্ণিমাতে অদ্ভুত জায়গা থেকে প্রলাপ শুনতে পাও? উনি কিভাবে জানলেন? ফোর্স অবাক হয়ে তাকাল আর ঘোরলাগা গলায় উত্তর দিল, হ্যাঁ। তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে সে একটা সম্ভাবনার কথা ভেবে জিজ্ঞেস করল, আপনি কি জানেন এই প্রলাপগুলো কোথা থেকে আসে? আপনি কি জানেন কে আমার ক্ষতি করার চেষ্টা করছে? আপনি কি জানেন কিভাবে এই সমস্যার চিরস্থায়ী সমাধান করা যাবে? উনি এমন এক হতভাগ্য ব্যক্তি যিনি অন্ধকারে হারিয়ে গেছেন আর এক ভয়ঙ্কর ঝড়ের মাঝে আটকা পড়েছেন। ক্লাইন ভেবেছিল এমন কিছু কথা দিয়ে উত্তর দেবে যা তার ভাবমূর্তিটাকে আরও গম্ভীর করে তুলবে, কিন্তু একটু ভেবে সে বুঝতে পারল সামনের এই মহিলা আসলেই মিস্টার ডোরের কথাগুলো শুনতে পেয়েছে কিনা সে ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত নয়। যাতে কোনো ভুল না হয় এবং ভবিষ্যতে নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয়, তাই সে ওই প্রশ্নটা এড়িয়ে গেল এবং একটু রহস্যময় হাসি দিয়ে বলল, এমনটা নয় যে তিনি তোমার ক্ষতি করতে চাইছেন। হয়তো তিনি শুধু তোমার কাছে সাহায্য চাইছেন। তার মানে এই প্রলাপগুলোর মাঝে কোনো আক্রোশ ছিল না, সেগুলো পাগলামি বা অশুভও ছিল না। আমার কাছে সাহায্য চাইছেন, কিন্তু ওই প্রলাপগুলো তো আমাকে নিয়ন্ত্রণ হারানোর দিকে একটু একটু করে ঠেলে দেয়। আপনি যদি আমাকে সাহায্য না করতেন, তাহলে এতক্ষণে আমি হয়তো কোনো দানবে পরিণত হতাম। ফোর্স অবিশ্বাস নিয়ে কথাগুলো বলল। ক্লাইন একটু হেসে বলল, সেটার কারণ হলো তুমি বড্ড দুর্বল। আমি বড্ড দুর্বল? ফোর্স অবাক হয়ে গেল আর কি বলবে বুঝতে পারল না। ক্লাইন সংক্ষেপে ব্যাখ্যা করল, তোমার জীবনের স্বাভাবিক পর্যায় আর ওনার জীবনের পর্যায়ের মাঝে বিশাল পার্থক্য আছে। হয়তো শুধু স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার সময় ওনার দ্বারা তৈরি হওয়া ঝড়ই তোমাকে টুকরো টুকরো করে ফেলতে পারে। হয়তো ওনার একটা সাধারণ দৃষ্টিই তোমাকে সাথে সাথে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। অবশ্যই উনি যদি ইচ্ছে করে নিজের শক্তিটাকে নিয়ন্ত্রণে রাখেন, তবে এমনটা নয় যে উনি তোমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারবেন না। তবে তোমার কান পর্যন্ত পৌঁছাতে উনার কণ্ঠস্বরকে হয়তো অনেকগুলো বাধা পার হয়ে আসতে হয়। ইচ্ছে করে শক্তি নিয়ন্ত্রণ করাটা মূলত সাহায্য চাওয়ার ক্ষেত্রে এক ধরনের ব্যর্থতাকেই বোঝায়। হা, সেটা অবশ্য তখন হবে যদি আমরা ধরে নিই যে উনি সাহায্য চাইছেন। আমাদের জীবনের স্বাভাবিক পর্যায়ের মাঝে বিশাল পার্থক্য। ওনার একটা দৃষ্টিতেই আমি মারা যেতে পারি। ফোর্স এসব শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সে জোর করে একটু হেসে বলল, এতে আমার একটা প্রবাদের কথা মনে পড়ে যাচ্ছে, ঈশ্বরের দিকে সরাসরি তাকিও না। ক্লাইন কোনো নির্দিষ্ট উত্তর না দিয়ে শুধু তার দিকে তাকিয়ে হাসল। এমনও কি হতে পারে যে ওই ভয়ঙ্কর প্রলাপগুলো সত্যি সত্যি প্রায় ঈশ্বরের সমকক্ষ কোনো সত্তার কাছ থেকে আসে? মিস্টার ফুল আমাকে সেই ব্যক্তির প্রভাব থেকে মুক্ত করতে সাহায্য করতে পারেন। আর এতক্ষণ ধরে উনি এই ব্যাপারটা নিয়ে একদমই নির্বিকার কণ্ঠে কথা বলছিলেন। তার মানে কি উনি আর সেই সত্তা একই পর্যায়ের? সে যত বেশি এটা নিয়ে ভাবছিল তত বেশি অবাক হচ্ছিল।
এমনকি তার শরীরটাও কাঁপা থামাতে পারছিল না। ক্লাইন কয়েক সেকেন্ড অপেক্ষা করল, তারপর জিজ্ঞেস করল, প্রতি পূর্ণিমায় এটা কতক্ষণ ধরে চলে? 3 থেকে 5 মিনিট। আর যদি ব্লাড মুনের রাত হয় তাহলে 7 মিনিট ছাড়িয়ে যায়। ফোর্স নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে একদম সত্যি কথাটা উত্তর দিল। ক্লাইন যত শুনছিল ততই তার মনে হচ্ছিল এই প্রলাপগুলো মিস্টার ডোরের কাছ থেকেই আসছে। সে সাময়িকভাবে ব্যাপারটা একপাশে রেখে হাসল। তুমি কয়েক মিনিটের মধ্যেই ফিরে যেতে পারবে। তোমার এই সমস্যার সমাধান করার একটাই উপায় আছে, আর তা হল তোমার জীবনের স্বাভাবিক পর্যায়কে ওপরে তোলা। ফোর্স একটু ইতস্তত করে বলল, যখনই পূর্ণিমা আসবে আমি কি আপনার নাম উচ্চারণ করতে পারব? আমি আপনার একনিষ্ঠ অনুসারী হব। না, তার কোনো দরকার নেই। ক্লাইন হাসল আর মাথা নাড়ল। তবে পথ চলার মাঝে তোমাকে সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও তার সন্দেহ হচ্ছিল যে সে কোনো অশুভ ঈশ্বরের সাথে কথা বলছে, কিন্তু সে আর আগের মতো সেই যন্ত্রণাদায়ক দুঃস্বপ্নটার ভেতর দিয়ে যেতে চাইছিল না। এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর সে অনেকটা স্বস্তি পেল। লম্বা ব্রোঞ্জ টেবিলটার চারপাশে এখনও অনেকগুলো আসন খালি আছে দেখে সে একটু খুঁটিয়ে জিজ্ঞেস করল, মিস্টার ফুল, মনে হচ্ছে এখানে আরও অনেকেই নিয়মিত আসেন? না, তারা যে মানুষই হবে এমন কোনো কথা নেই। ফোর্স মনে মনে যোগ করল। ক্লাইন হাসল এবং একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, তারা কয়েকজন তোমার মতোই সাধারণ মানুষ। আমি বিভিন্ন কারণে তাদেরকে এখানে টেনে এনেছি। তারা আশা করে আমি যেন নির্দিষ্ট সময় পরপর একটা সভার আয়োজন করি, যাতে তারা ফর্মুলা, উপকরণ, তথ্য আর বিভিন্ন কাজের আদান প্রদান করতে পারে। আমি তাতে রাজি হয়েছি। এসব শুনে ফোর্সের খুব আগ্রহ হল। সে তো এর মধ্যেই এখানকার একটা অংশ হয়ে গেছে ভেবে সে বেশ সাহস করেই জিজ্ঞেস করে বসল, মিস্টার ফুল, আমি কি এই সভায় যোগ দিতে পারি? অবশ্যই, প্রতি সোমবার বিকেল 3টায়। সব ধরনের বাধা সরিয়ে রাখবে। ক্লাইন হাসল এবং লম্বা ব্রোঞ্জ টেবিলটার ওপর হঠাৎ করে উদয় হওয়া কার্ডগুলোর দিকে আঙুল তুলে দেখাল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ট্যাট কার্ডের নামগুলোকে নিজেদের ছদ্মনাম হিসেবে ব্যবহার করবে। তুমি এর মধ্য থেকে যে কোনো একটা বেছে নিতে পারো। তবে এগুলো এরই মাঝে অন্য কারো হয়ে গেছে, তাই তুমি এগুলো থেকে বেছে নিতে পারবে না। ফোর্স মাথা নাড়ল। দারুণ আগ্রহ নিয়ে কার্ডগুলো ভাঁজ করতে করতে আর কাটতে কাটতে সে বিড়বিড় করল, ভাগ্যই আমার নাম ঠিক করে দিক। খুব দ্রুতই সে একটা কার্ড টেনে বের করল আর সেটার দিকে তাকাল, দ্য ম্যাজিশিয়ান।